সচিবালয়ে আগুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আজকে সচিবালয়ে আগুন দিয়েছে উপদেষ্টা আসিফ এবং এখানে সচিবালয়ের ভিতরের লোক জড়িত। 17টা বছর আমি বাংলাদেশের পিছনে ব্যয় করি নাই এই বাংলাদেশ দেখবো বলে। সচিবালয়ে আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে এমনটাই অভিযোগ তুলেছেন সাধারণ জনগণ। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার কথা ধারণা করা হলেও বিভিন্ন অনুসন্ধান থেকে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কেউ বলছেন সচিবালয়ের নথিপত্র ধ্বংসের উদ্দেশ্যে ষড়যন্ত্রভাবে আগুন লাগানো হয়েছে। পরিকল্পিতভাবে এখান থেকে কম করে হলিবারে 200 ফিট উপরে পূর্বে কিভাবে আগুন যাচ্ছে এটা পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। এর মাঝে ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে বিস্ফোরক এক প্রতিবেদন, যেখানে শিরোনাম করা হয় ভারতের বিপক্ষে যাওয়ায় বাংলাদেশকে চরম মূল্য দিতে হবে। এবার কুমিল্লায় ভয়াবহ আগুন, আবারও দায় ছুটছে হাসিনার দিকে। আগেই ভালো ছিলাম বোঝাতে একের পর এক গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে হাসিনার দোসররা। রোববার দিবাগত রাত 12টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় জেলার চান্দিনার মাধাইয়া বাজারে। তারপর থেকে সকাল অবধি দাউ দাউ করে জ্বলেছে শত শত দোকান, বাড়িঘর। এতে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চোখের সামনে একেবারে নিঃস্ব হয়ে গেছে শত শত ব্যবসায়ী। কিভাবে এই আগুন লাগলো, কেউ লাগিয়ে দিল কিনা, বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। সে সাথে সচিবালয় আগুনের তদন্ত রিপোর্টের আপডেট জানতে ভিডিওটি দেখে থাকুন শেষ পর্যন্ত। আজকে আমলা বিদ্রোহ নিয়ে কথা বলবো, তো তার আগে একটু পিছন থেকে শুরু করতে হবে অফিসার্স ক্লাব থেকে। এই ক্লাবটা একটা সরকারি সম্পত্তি এবং রাষ্ট্রীয় অর্থে পরিচালিত সামাজিক প্রতিষ্ঠান। এটা বহু বছর ধরে একটা নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল, যারা ক্লাবটাকে আওয়ামী লীগের দলীয় আড্ডাখানায় পরিণত করছিল। বিগত 15 বছরে এই সমস্ত কর্মকর্তা শুধু ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদের অপকর্ম সীমাবদ্ধ রাখেনি, তারা ভয়াবহ দুর্নীতিতে আকুণ্ঠ নিমজ্জিত হয়েছিল। ক্ষমতাসীন দলের সঙ্গে জোটবদ্ধ হইয়া তারা দুর্নীতি এবং লুটপাটের মাধ্যমে বিপুল সম্পদ করায়ত্ত করছে। আমলারা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অফিসার হওয়ার কারণে সকল বড় বড় দুর্নীতিতে তারা বাগাইছে সিংহভাগ অর্থ, এখনো তারা বাগায়। এর বাইরে এই ধরনের কর্মকর্তাদের অতি উৎসাহের বিষয় ছিল গুম, খুন, গুরুতর জখম, অসংখ্য মিথ্যা মামলা এবং বিরোধী মতাবলম্বীদের দমনমূলক অপকর্ম। মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করার ক্ষেত্রে তারা ফ্যাসিস্ট চেতনার প্রতীক হয়ে উঠছিল। এই লোকগুলা ক্ষমতাসীন গোষ্ঠীর সক্রিয় অংশ হিসেবে কাজ করছে এবং খুনি হাসিনার ফ্যাসিবাদী নীতির অগ্রগামী সৈনিক ছিল। দুঃখজনকভাবে 5ই আগস্টের ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবের পরও এই সমস্ত অপরাধীদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হয়নি এখন। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। সচিবালয়ে আগুন এই বিষয়টি ঘেরাও করে কিন্তু সচিবালয় জয় রাষ্ট্রপতি এবং শেখ হাসিনা আবারও ফেঁসে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আবারও চার্জ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে গণমাধ্যমে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না। বেশি কথা না বলে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বেশি থেকে ভিডিওগুলো শুরু করে দিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারেন। চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইল স্ক্রিন থেকে দেখে আসি। হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ ভারতের প্রতি সংঘাতমূলক অবস্থান গ্রহণ করেছে বলে দাবি ভারতীয় সংবাদ মাধ্যমের। এছাড়া পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নতি হওয়ায় বাংলাদেশকে নিয়ে ভারতের উদ্বেগ আরও বাড়তে থাকে। এর মাঝে ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে বিস্ফোরক এক প্রতিবেদন, যেখানে শিরোনাম করা হয় ভারতের বিপক্ষে যাওয়ায় বাংলাদেশকে চরম মূল্য দিতে হবে। প্রতিবেদনটি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপরই ভারত বাংলাদেশ সম্পর্ক সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। দুই দেশের টানাপোড়েন রাজনীতি থেকে শুরু করে প্রভাব ফেলছে ব্যবসায়িক খাতেও। অন্যদিকে ইসলামাবাদের সাথে ঢাকার সুসম্পর্কে উদ্বিগ্ন ভারত। তাই তো দেশটির গণমাধ্যম একের পর এক ভিত্তিহীন মিথ্যা সংবাদ প্রচার করেই যাচ্ছে। এবার সেই ধারাবাহিকতা বজায় রেখে হুমকির সুরে দেশটির স্থানীয় গণমাধ্যম India.com প্রকাশ করেছে নতুন এক প্রতিবেদন, যেখানে সরাসরি ভারতের বিপক্ষে যাওয়ায় বাংলাদেশকে চরম মূল্য দিতে হবে বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনটিতে চরম মূল্য কিভাবে ও কেন দিতে হবে সে বিষয়েও জানানো হয়। এশিয়ায় ভারতই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক আমদানি রপ্তানির দেশ। চাল, গম, পেঁয়াজ, রসুন, চিনি, তুলা, পরিশোধিত পেট্রোলিয়াম, ইলেকট্রনিক্স, প্লাস্টিক এবং ইস্পাতের মতো বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের জন্য নয়াদিল্লির উপর অনেকটাই নির্ভরশীল বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী 2022-23 অর্থবছরে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছিল $16 বিলিয়ন।
বাংলাদেশের টেক্সটাইল শিল্পের কথাও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে, যেখানে দাবি করা হয় বাংলাদেশের টেক্সটাইল সেক্টরও ভারতের উপরই নির্ভরশীল। এই নির্ভরশীলতাকে তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, ভারত যদি সবকিছু রপ্তানি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের অর্থনীতি পঙ্গু হয়ে পড়বে, যা বাংলাদেশের জিডিপিতে বিরূপ প্রভাব ফেলবে। আর এসবের মাধ্যমেই অর্থনীতিকে ভেঙে দিয়ে ভারত বাংলাদেশকে চরম মূল্য পরিশোধ করতে বাধ্য করবে বলে জানায় India.com-এর প্রতিবেদন। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে খোঁচা দিয়ে বলা হয়, প্রয়োজনের সময় বাংলাদেশ পাকিস্তানকে পাশে পাবে না। ভারতের গণমাধ্যমে প্রকাশিত এই প্রতিবেদনে যে সকল পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে তার কিছুটার সত্যতা বিগত দিনে ভারতের কার্যক্রমেও ফুটে ওঠে। কেননা ইতিমধ্যে দিল্লির অটো পার্টস ব্যবসায়ীরা বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে। এবার কুমিল্লায় ভয়াবহ আগুন, আবারও দায় ছুটছে হাসিনার দিকে। আগেই ভালো ছিলাম বোঝাতে একের পর এক গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে হাসিনার দোসররা। রোববার দিবাগত রাত 12টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় জেলার চান্দিনার মাধাইয়া বাজারে। তারপর থেকে সকাল অবধি দাউ দাউ করে জ্বলেছে শত শত দোকান, বাড়িঘর। এতে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চোখের সামনে একেবারে নিঃস্ব হয়ে গেছে শত শত ব্যবসায়ী। কিভাবে এই আগুন লাগলো, কেউ লাগিয়ে দিল কিনা, বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। সে সাথে সচিবালয় আগুনের তদন্ত রিপোর্টের আপডেট জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। গতরাত 12টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় প্রায় 3.5 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন। এই অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত 12টার দিকে হঠাৎ বাজারের একটি দোকানে আগুন দেখতে পান ব্যবসায়ীরা। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পুরো বাজারে। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাজ শুরু করলেও আগুন ছড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর পুড়ে ছাই হয়ে যায় একের পর এক দোকান। এমনকি আগুনের তীব্রতা ছড়িয়ে পড়লে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচলও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস জানান, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় দাউদকান্দি এবং কুমিল্লা ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যুক্ত হন। প্রত্যেক স্টেশনে 2টি করে 3 স্টেশনে 6টি ইউনিট কাজ করে। 3.5 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা বাজারে ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এখনো নিহত বা আহতের খবর পাওয়া যায়নি। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে কোনো আগুনের ঘটনাকে স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। একটা পক্ষ খুব করে চাইছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে। তারা যে করেই হোক প্রমাণ করতে চাইছে আগে ভালো ছিলাম। তারা বোঝাতে চাইছে হাসিনাকে আবারও দরকার। সেজন্যই এই আগুনও পরিকল্পিত হতে পারে বলে ধারণা অনেকের। বিশেষ করে এলাকাবাসী ধারণা করছেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে, আর সেটাই যদি হয়ে থাকে তাহলে তো হাসিনার দোসর ছাড়া আর কেউ হবে না। কারণ এই মুহূর্তে দেশে তারাই জাতির একমাত্র দুশ্মন। এ বিষয়ে কমেন্টে আপনার ভাবনা জানাতে পারেন দর্শক। আর জেনে নিন সচিবালয়ের আপডেট। সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ে তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন সোমবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাহিরে পাঠিয়ে পরীক্ষা করতে পারে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সহ প্রেস উইং এর অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান গতকাল তাদেরকে জানিয়েছেন যে আজ প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন। তদন্ত কাজ চলমান। তদন্ত কাজের অংশ হিসেবে তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাহিরে পাঠিয়েও পরীক্ষা করা হতে পারে। সরকারের এমন কথা নিয়েও বেশ সমালোচনা শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদনও যদি বিশ্লেষণের জন্য বাহিরে পাঠাতে হয় তাহলে কেমনে কি? এই সরকারও কি তাহলে হাসিনার মতোই বাহিরের দেশের উপর নির্ভর করতে চায়? তা না হলে এখনো কেন পরনির্ভরশীলতা দেখানো হচ্ছে? নেটিজেনদের দাবি কোনোভাবেই যেন তদন্ত প্রতিবেদন বিদেশে পাঠানো না হয়। দরকার হলে বিশ্লেষক জন্ম দিয়ে তারপর চূড়ান্ত রিপোর্ট দিক। তবু এভাবে বিদেশের ওপর আর নির্ভরশীল নয়। জন্ম দিয়ে বলতে কথার কথা বলছেন। খুঁজলে অবশ্যই এখনো অনেক যোগ্য বিশ্লেষক পাওয়া যাবে। যাই হোক, একটি ভালো খবর যে অনেক বলাবলির পর আগুনের ঘটনার পর সচিবালয় নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত 25 ডিসেম্বর রাতে আগুন লাগার পর গতকাল রবিবার ছিল প্রথম কর্মদিবস। এদিন উপদেষ্টা সচিব ও সংস্থা প্রধান ছাড়া অন্য কারো গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। অতিরিক্ত সচিব থেকে নিচের দিকের কর্মকর্তারা প্রবেশ পথে গাড়ি ছেড়ে দিয়ে পরিচয়পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করছেন। আরও নানা নিরাপত্তা মোতাবেক রোববার থেকে সচিবালয় প্রবেশ পাশের বিশেষ সেলের কার্যক্রম শুরু হয়েছে। অস্থায়ী পাশের আবেদন নেওয়া শুরু হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিকল্প অফিস প্রস্তুত করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের 13, 14 ও 15 তলায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগ এবং রেল ভবনের 10 তলা সড়ক পরিবহন ও সেতু বিভাগের কার্যক্রম চলছে। রোববার থেকে কাজ শুরু হলেও কিছু সংস্কার কাজ শেষে আজ সোমবার থেকে মন্ত্রণালয় দুটির কাজ পুরোদমে শুরু করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গতকাল থেকে নগর ভবনের 3টি ফ্লোর ধোয়ামোছা, রং করা, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি মেরামতের কাজ শুরু হয়েছে। চেয়ার টেবিল বসানোর কাজও শেষ। ডেকোরেশনের সব কাজ সম্পূর্ণ করে মন্ত্রণালয়ের জন্য প্রতিটি কক্ষকে সাজানো হয়েছে। এর আগে 13 তলা থেকে সরিয়ে নেওয়া হয় সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের অফিস। 14 ও 15 তলা প্রায় 1.5 বছর ধরে ফাঁকা ছিল। 14 তলায় গিয়ে দেখা গেছে এরই মধ্যে উপদেষ্টা ও সচিবের কক্ষ প্রস্তুত করা হয়েছে। এই তলার 1324 নম্বর কক্ষে উপদেষ্টার কক্ষে নতুন আসবাবপত্র বসানো হচ্ছে। অন্য কর্মকর্তারা কোন কক্ষে বসবেন তা নির্ধারণ করে কাগজ সাটানো হয়েছে। 13 ও 15 তলার কক্ষগুলো একইভাবে প্রস্তুত করা হয়েছে। এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অফিস রেল ভবনে স্থানান্তর করা হয়েছে। এখন থেকে রেল ভবনে অফিস করবেন এই মন্ত্রণালয়ের কর্মকর্তারা। গতকাল সকালে রেল ভবনের 10ম তলায় গিয়ে কর্মকর্তাদের অফিস করতে দেখা যায়। তবে 10ম তলায় রুমগুলো পুরোপুরি ঠিক না থাকায় এখনো অর্ধেকের বেশি কর্মকর্তা কক্ষ পাননি। 10ম তলায় ফ্লোরগুলোর টাইলস লাগানোর কাজ চলছে। কিছু জায়গার রুমগুলোতে এখনো দরজা লাগানো হয়নি। মূলত এই ভবন এতদিন খালি পড়েছিল, যার জন্য নতুন করে অনেক কিছু করতে হচ্ছে। কর্মকর্তারা বলেছেন, গতকাল সকাল থেকেই অফিস করছি, কিন্তু আমাদের বেশিরভাগ রুম এখনো ঠিক নেই। তাই বলে কাজ তো আর থেমে থাকবে না। এ জায়গায় আমাদের কাজ শুরু হয়ে গেছে। এখন রুমগুলোর সব কাজ দ্রুত শেষ হলে আমাদের অফিস করতে সুবিধা হবে। তাছাড়া রুম ঠিক না থাকায় অনেক সিনিয়র কর্মকর্তাও বসতে পারেননি। আশা করছি দ্রুতই সব ঠিক হয়ে যাবে। গত বুধবার রাত 2টার দিকে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। প্রায় 10 ঘন্টার চেষ্টায় আগুন নেভায় ফায়ার সার্ভিস। আগুনে 7 নম্বর ভবনের 6, 7, 8, 9 এই 4টি তলা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে 8ম ও 9ম তলায় ক্ষতি হয়েছে বেশি। সেখানকার অধিকাংশ নথি পুড়ে গেছে। এসব তলায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সহ কয়েকটি বিভাগের অফিস ছিল। আজকে আমলা বিদ্রোহ নিয়ে কথা বলবো, তো তার আগে একটু পিছন থেকে শুরু করতে হবে অফিসার্স ক্লাব থেকে। এই ক্লাবটা একটা সরকারি সম্পত্তি এবং রাষ্ট্রীয় অর্থে পরিচালিত সামাজিক প্রতিষ্ঠান। এটা বহু বছর ধরে একটা নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল, যারা ক্লাবটাকে আওয়ামী লীগের দলীয় আড্ডাখানায় পরিণত করছিল। বিগত 15 বছরে এই সমস্ত কর্মকর্তা শুধু ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদের অপকর্ম সীমাবদ্ধ রাখেনি, তারা ভয়াবহ দুর্নীতিতে আকুণ্ঠ নিমজ্জিত হয়েছিল। ক্ষমতাসীন দলের সঙ্গে জোটবদ্ধ হইয়া তারা দুর্নীতি এবং লুটপাটের মাধ্যমে বিপুল সম্পদ করায়ত্ত করছে। আমলারা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অফিসার হওয়ার কারণে সকল বড় বড় দুর্নীতিতে তারা বাগাইছে সিংহভাগ অর্থ, এখনো তারা বাগায়। এর বাইরে এই ধরনের কর্মকর্তাদের অতি উৎসাহের বিষয় ছিল গুম, খুন, গুরুতর জখম, অসংখ্য মিথ্যা মামলা এবং বিরোধী মতাবলম্বীদের দমনমূলক অপকর্ম। মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করার ক্ষেত্রে তারা ফ্যাসিস্ট চেতনার প্রতীক হয়ে উঠছিল। এই লোকগুলা ক্ষমতাসীন গোষ্ঠীর সক্রিয় অংশ হিসেবে কাজ করছে এবং খুনি হাসিনার ফ্যাসিবাদী নীতির অগ্রগামী সৈনিক ছিল। দুঃখজনকভাবে 5ই আগস্টের ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবের পরও এই সমস্ত অপরাধীদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হয়নি এখনো। এইটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ব্যর্থতা এবং জাতির জন্য গভীর হতাশার কারণ হয়ে আছে। 5ই আগস্টের পর পদোন্নতি প্রাপ্তিরাই এখন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন BASA এই বাসার নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে বিএনপি অনুসারী পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্তরা অফিসার্স ক্লাবের নেতৃত্ব দখল করছেন। এই দুই প্রতিষ্ঠান এর সদস্যদের নির্বাচিত প্রতিনিধিরা চালাচ্ছেন জবরদখলকারীরা। সবগুলো আসনে জোর কইরা বসে পড়ছেন। ক্লাব নেতৃত্বের অনুগতরাই এই বাসার নেতৃত্বে সমাসীন হয়েছেন। প্রশাসন ক্যাডার অফিসারদের একটা বহুমুখী সমবায় সমিতি আছে। এই সমিতি আর অফিসার্স ক্লাব এখন পরিচালিত হচ্ছে অভিন্ন ব্যক্তিদের নেতৃত্বে। ধানমন্ডিতে অবসর নামে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের একটা সংস্থা আছে, তার নেতৃত্ব এখন এই সমস্ত নেতাদের করতলগত। এই দুইটার নেতৃত্বে যারা আছেন তারাও নির্বাচিত না, দখল করছে। এই যে 4টা সংগঠনের কথা বললাম, এই 4টা সংগঠনের পাশাপাশি নাম সর্বস্ব আরো 2টা সংগঠন অফিসার্স ক্লাব থেকে ভুই ফন্ডে তারা পরিচালনা করতেছে। বক্তৃতা বিবৃতির মাধ্যমে প্রশাসনকে নিয়মিত ভয়, ভীতি, হুমকি দামকি এইটা প্রদর্শনের জন্য ব্যবহৃত এই সর্বস্ব সংগঠন 2টার নাম হইল বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম এবং জুলাই আগস্ট গণবিপ্লব কমান্ড কাউন্সিল। ওরে বাবা, ডরাইছি। বাস্তবে এই জাতীয় সংগঠনের কোনো অস্তিত্বই নাই। এর চেয়ে বড় জঘন্যতম প্রতারণা এবং জালিয়াতির ঘটনা আর কি হইতে পারে? অথচ প্রতিনিয়ত এই কাজটা করে যাচ্ছে অফিসার ক্লাব দখলকারী এই গং। আর এমনটাই হচ্ছে আজ বাংলাদেশের প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ পদে পৌঁছানো কিছু অফিসারের প্রকৃত মান এবং আসল চেহারা। 5ই আগস্ট ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ক্লাবের পরিবেশ উন্নত হবে এবং হারানো ঐতিহ্য ফিরে আসবে বলে আশা করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এক গোষ্ঠী থেকে আরেক গোষ্ঠীর দখলে ক্লাবের নেতৃত্ব হস্তান্তরিত হইয়া সেখানে দুর্নীতির নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বর্তমানে ABM আব্দুল সাত্তারের নেতৃত্বে
ক্লাবটা অনিয়ম এবং বেআইনি কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হয়েছে। জনাব সাত্তার 82 ব্যাচের প্রশাসনিক কর্মকর্তা, যিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ছিলেন, সরকারি দায়িত্ব পালনকালে দুর্নীতির অভিযোগের কারণে বিতর্কিত ব্যক্তি। তিনি অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদকের পদ দখল করছেন এবং সহযোগী হিসাবে দুর্বিনীত আরেক আমলা আব্দুল খালেককে কোষাধ্যক্ষ বানাইছেন, যা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠছে। বিশেষ করে ক্লাবের জন্য 400 কোটি টাকার নির্মীয়মান নতুন ভবন প্রকল্পকে কেন্দ্র করিয়া তাদের তৎপরতা ব্যাপক সন্দেহ সৃষ্টি করছে। অফিসার্স ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী এর সাধারণ সম্পাদক ক্লাবের প্রধান নির্বাহী এবং সভাপতি হন মন্ত্রিপরিষদ সচিব। কিন্তু বর্তমানে ক্লাব দখল করে গঠনতন্ত্রের লঙ্ঘনের মাধ্যমে 2 বছর মেয়াদী একটা অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এহেন পরিস্থিতিতে সাত্তার খালেক গংদের সাথে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন সাথীর মতো খ্যাতিমান, সজ্জন এবং শ্রদ্ধাভাজন অফিসাররা কিভাবে সংযুক্ত থাকেন এটা আমাদের বোধগম্য না। বিশেষ করে সাথী ভাইয়ের সংযুক্তি এটা আমাকে বিস্মিত করছে, বিহ্বল করছে। আমাদের বিস্ময় এবং বেদনার কোনো অবসান ঘটতেছে না। রাষ্ট্র এবং সরকারের শীর্ষ পর্যায় থেকে রাজধানীর শহর, নগর, বন্দরের অলিগলি, গ্রামগঞ্জের হাট বাজার সহ সর্বনিম্ন তলা পর্যন্ত প্রায় সবকিছু দখল নিয়ে ফেলছে একটা দল। হ্যাঁ, কারা আর নাম কইলাম না, আমি তিক্ততা বাড়াইতে চাই না। দলবাজ এবং দখলদার হিসেবে তাদের চিহ্নিত লোকদের নাম সর্বত্রই ছড়ায় পড়ছে, আপনারা চেনেন। কারণ প্রশ্ন হচ্ছে, দলটা কি গণ অভিযোগের এবং অভিশাপের কাঠগড়া থেকে নিজেকে মুক্ত করতে সচেষ্ট হবে, না নির্বাচনী দিল্লির লাড্ডু খায়া আত্মাহুতি দেবে? এইখানে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ কি? সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে, যা 2009 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সরকারি কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চনার কারণ, সংখ্যা এবং পদ্ধতি পর্যালোচনা করবে। তবে এই কমিটি শুধুমাত্র প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করায় ইতিমধ্যেই তারা নিরপেক্ষতার মানদণ্ডে ব্যর্থ হয়েছে এবং তাদের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়েছে। বেসামরিক প্রশাসনের পাশাপাশি সামরিক প্রশাসনেও বিপুল সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। এমনকি অনেককে চাকরিচ্যুত করা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ড সহ বিভিন্ন ষড়যন্ত্রে বহু সেনা অফিসার নিহত হয়েছেন, আহত হয়েছেন। টর্চার সেলের নির্মম অত্যাচারের মাধ্যমে অনেককে বছরের পর বছর নিপীড়ন করা হয়েছে, অনেককে চাকরি হারাইছে প্রতিবাদ করার জন্য। দেশ ছাড়া হয়েছেন অনেকে। দেশবাসী আশা করছিল খুনি হাসিনার পতনের পর এই সমস্ত হত্যা, নিপীড়নের বিচার হবে, যোগ্য কর্মকর্তারা এবং তাদের সম্মান এবং পদ ফিরে পাবেন এবং পদোন্নতি বঞ্চিতদের বঞ্চনা দূর হবে। কিন্তু হতাশাজনকভাবে দেখা যাচ্ছে শুধুমাত্র প্রশাসন ক্যাডারের পদোন্নতি বঞ্চিতদের সুবিধা প্রদানের আয়োজন করা হয়েছে। অন্য কোনো ক্যাডারের, এমনকি সামরিক বাহিনীর নিপীড়িত এবং পদোন্নতি বঞ্চিতদের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এটা বৈষম্যের চরম উদাহরণ। বৈষম্য দূরীকরণ কি শুধুমাত্র একটা ক্যাডারের সুবিধা প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এটা সর্বস্তরে বঞ্চিতদের জন্য বাস্তবায়িত হওয়া উচিত? আপনারাই বলেন, কোনটা ইনসাফ? রাজনৈতিক কারণ ছাড়াও ব্যক্তিগত স্বার্থের কারণে বিএনপি পন্থী নয়, পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত তেমন অফিসাররাও ভূতাপেক্ষ পদোন্নতি এবং আর্থিক লাভালাভের আশায় অফিসার্স ক্লাবের নেতৃত্বের সাথে জোটবদ্ধ হয়েছে। এই প্রক্রিয়ায় প্রশাসন ক্যাডারের বাইরে অন্য কোনো ক্যাডারকে বিবেচনায় নেওয়া হয়নি। এতে বিএনপি অনুসারী এবং বিএনপি বিরোধী মিলিয়া প্রায় 764 জনের পদোন্নতি ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। শুধুমাত্র শেষ নোটিফিকেশনটা বাকি। ভূতাপেক্ষ পদোন্নতির তালিকায় মহাভাগ্যবান কর্মকর্তাদের মধ্যে সচিব পদে 119 জন, গ্রেড 1 পদে 41 জন, অতিরিক্ত সচিব পদে 528 জন, যুগ্ম সচিব পদে 72 জন এবং উপসচিব পদে 4 জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এরাই দলে বলে জড়ো হইয়া ঈপ্সিত পদোন্নতির জন্য নিয়মিতভাবেই সভা, সমাবেশ, অবস্থান, এই কর্মসূচি চালায় উত্তেজনা ছড়াচ্ছেন। হীন ব্যক্তি স্বার্থ চালিত এই সমস্ত আমলারা ভুলে গেছেন অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রথমে পূরণ করতে হবে জুলাই আগস্ট বিপ্লবের প্রায় 2000 শহীদ এবং হাজার হাজার আহতদের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ানোর গণদাবি। এই দাবি আগে পূরণ করতে হবে। শহীদ পরিবারের জন্য সরকার ঘোষিত অনুদান এবং আহত সকলের সুচিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোথাও কোনো সরকারি চাকরিজীবীকে বাড়তি আর্থিক সুবিধা দেওয়া যাবে না। ফুল স্টপ। আজ 30 ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে বিভৎসতম দিনগুলোর একটা। যে দিনটা আজকে পার হচ্ছে সেটা যখন শুরু হয়েছিল রাত 12টার পর, 29 তারিখ দিবাগত রাতে বাংলাদেশে রাতের বেলা ব্যালট বাক্স ভরে একটা তথাকথিত নির্বাচন করেছিল আওয়ামী লীগ। মানে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে ফেলার জন্য যে কয়েকটা ঘটনা ঘটছে, এটা তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্যগুলোর একটা। 3টা নির্বাচন নিয়ে আমরা প্রচুর সমালোচনা করি। আওয়ামী লীগের সময় যে 3টা নির্বাচন হয়েছে 14, 18 এবং 24, তার মধ্যে সবচাইতে ন্যাক্কারজনক ঘটনা 2018 রাতের নির্বাচন। লাইলাতুল ইলেকশন ইত্যাদি নানা কিছু বলে আমরা ফান করি, ট্রোল করি। আমরা এখন যেটা হয়েছে অনেক বেশি বিভৎস জিনিসকে নিয়েও খুব হালকা ঢঙের ট্রোল করে উড়িয়ে দেই বা আমাদের নিজস্ব অস্থিরতা এক ধরনের থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। কিন্তু কথা বলা দরকার, এবং যে আলোচনাটা 5 আগস্টের পর বহুবার করেছি, এই নির্বাচনে যারা জড়িত ছিলেন, 18 এই রাতের সিল মারার তথাকথিত নির্বাচনে যারা জড়িত ছিলেন, যারা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, বিশেষ করে প্রজাতন্ত্রের কর্মচারীরা যারা রিটার্নিং অফিসার ছিলেন, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ছিলেন, এবং অবশ্যই নির্বাচন কমিশন,
তাদের ব্যাপারে যদি আমরা কঠোর ব্যবস্থা নিতে না পারি, বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এটা দাবি আমরা কোনোদিন করতে পারবো না। এগুলো বিভৎসতম অপরাধ। নির্বাচনকে যা করা হয়েছে, একটা স্টেটকে ধ্বংস করা হয়েছে এটার মাধ্যমে। সমকাল অসাধারণ, দুর্দান্ত একটা রিপোর্ট করেছে এটা নিয়ে। আমি রিপোর্টটা দিয়ে দেবো, এটারই কিছু অংশ পড়তে চাই, সাথে কিছু নিজস্ব মন্তব্য দিতে চাই। এখানে একটা নির্বাচনী এলাকা বরিশাল 1 নিয়ে কথাবার্তা হচ্ছে। এখানে আবুল হাসনাত আবদুল্লাহকে জেতানোর জন্য বিএনপির জহিরুদ্দিন স্বপন ভাইয়ের সাথে কি হয়েছে সেটা বলা হয়েছে। হাসনাত আবদুল্লাহ 2,05,502 ভোটের বিপরীতে স্বপন ভাই পেয়েছেন 1,305 ভোট। তো যাই হোক, সেই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ছিল আজিউর রহমান। এখন খুব ইন্টারেস্টিং তথ্য এখানে দেয়, অনেকগুলো তথ্য তারা দিয়েছেন, এদের শুরু করেছেন। এখানে হলো ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে পানি উন্নয়ন বোর্ড থেকে রাবার বোর্ডে বদলি করা হয়। আজিউরের ব্যক্তিত্ব তো ফেসবুকে দেখা যায় সরকারের বদলের সঙ্গে ভুল বদলেছেন। গত 26 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, কর্মজীবনে সবসময় চেষ্টা করেছে দায়িত্ব সততা নিষ্ঠার সঙ্গে পালন করার। মানুষের অসভ্যতা, নির্লজ্জতা কোন জায়গায় যেতে পারে? হ্যাঁ, যেতেই পারে, কারণ আমরা কিছু করি নাই তাদের সাথে, কিছু করিনি তাদেরকে। খুব বিস্তারিত রিপোর্ট আছে, আমি এগোতে থাকি। একাদশ সংসদ নির্বাচনে 64 জেলায় 65 রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন। এরকম 494 উপজেলায় নির্বাহী অফিসাররা ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। তো সবাই যে আছে এদের মধ্যে 13 জনের সাথে সাবেক রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করা হয়েছে, কেউ কথা বলেনি, তাদের কর্মস্থলে গিয়েও দেখা পাওয়া যায়নি। অন্তর্বর্তী সরকার একাদশ নির্বাচনে মানে আর রাতের সিলের নির্বাচনে 6 রিটার্নিং কর্মকর্তাকে ওএসডি করেছে, একজনকে বাকি মানে কম গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেছে, মানে 7 জন, আর বাকি সবাই আগের পদেই রয়েছেন। উপদেষ্টা আসিফ বলছেন ব্যবস্থা নেওয়া হবে। কি কি হয়েছে আমরা খুব ভালো মতো জানি। এখানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে আলাপচারিতায় এসব ব্যাপারে কিছু স্বীকারোক্তি আছে। আমি রিপোর্টটা দেবো, আপনারা প্লিজ ধৈর্য ধরে পুরোটা পড়ে নেবেন, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। এখানে কোর কমিটির এই জায়গাটা আমি একটু পড়ি। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে 33 সদস্যের নির্বাচনী কোর কমিটি করেছিল দলটি। এর কো চেয়ারম্যান ছিলেন এইচ.টি. ইমাম। এই কমিটির একজন সদস্য সম্প্রতি সমকালকে বলেছেন, শেখ হাসিনা প্রতিশ্রুতি দিল, পরাজয়ের আশঙ্কা থাকা আওয়ামী লীগের সুষ্ঠু নির্বাচনের পরিকল্পনা কখনোই ছিল না। শেখ হাসিনার পরিকল্পনা 60 থেকে 80 আসন বিএনপিকে দেওয়া হবে, বাকি আসন আওয়ামী লীগ ও শরিকরা নেবে, সেগুলোতে সুষ্ঠু নির্বাচন হবে না। সেই নেতা বলছেন, এইচ.টি. এবং তৎকালীন প্রধান উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী বীর বিক্রম একটি আসনেও সুষ্ঠু নির্বাচনে দিতে রাজি ছিলেন না। এই দুই সাবেক আমলা ডিসিদের নির্দেশ দেন বিএনপি জোটকে ছাড় দেওয়া যাবে না। এসপিদের নির্দেশ ছিল বিএনপি জোটের প্রার্থীদের প্রচারে নামতে দেওয়া যাবে না। সেই নির্বাচনে বিএনপির 23 প্রার্থী কারাগারে ছিলেন, 54 জন হামলার শিকার হন ভোটের প্রচারে। এরপর আমরা খুব ভালো মতো জানি, কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই 2018 সালের নির্বাচনের আগে বিভাগ ওয়ারি যে জরিপ করেছিল তার প্রতিবেদন সমকালের কাছে রয়েছে। এই প্রতিবেদন অনুযায়ী একাদশ নির্বাচনে মাত্র 22 আসনে আওয়ামী লীগের জয় নিশ্চিত ছিল, বাকিগুলোতে বিএনপি কিংবা জামায়াত ইসলামের প্রার্থী জয়ের সম্ভাবনা ছিল। আওয়ামী লীগের মিত্র জাতীয় পার্টি জয়ের সম্ভাবনা ছিল একটি আসনে, বিএনপি জোটের 211 আসনে জয়ের সম্ভাবনা প্রবল ছিল। লড়াই হতে পারে এমন সব আসনে বিরোধী জোট এগিয়েছিল। আমি অন্তত বহুদিন একটা কথা বলেছিলাম যে বাংলাদেশের নির্বাচনের মাঠের অবস্থা শেখ হাসিনা চাইতে ভালো কে জানে, তার প্রচুর গোয়েন্দা সংস্থা আছে, মানে তারা দিনের বেলা নির্বাচন হলেও সেটাকে ম্যানিপুলেট করতে পারবেন না, মানে সেই শক্তি তাদের হয়ে উঠতো না। তাই এতটাই তারা জানতেন যে মানুষ নেমে আসতো মাঠে ভোট দেওয়ার জন্য, ঠেকানো যেত না, তাই রাতে তারা সিল মারা নিশ্চিত করেছিলেন এবং খুব চমৎকারভাবে এই ডেটাটা এখন আছে। আমি এই জায়গাটা আবারও বলি, মাত্র 22 আসনে আওয়ামী লীগের জয় নিশ্চিত ছিল। আমি এটাতেও সন্দিহান 22 আসন পেত কিনা। যাই হোক, এরপর খুবই বিস্তারিত ঢাকা 15-র উদাহরণ দিয়েছে। 7টার দিকে একজন উপপরিদর্শকের নেতৃত্বে কয়েক পুলিশ সদস্য এসে পেপার এবং সিল চান, পরে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে নিয়ে 4800 ভোটের মধ্যে 3000ই আগের রাতে মেরে দেন। এরকম প্রচুর বিভিন্ন সময় পুলিশ এসে এগুলো কাজগুলো করেছে। একাদশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ছিল 40,183, সমান সংখ্যক প্রথম ও দ্বিতীয় শ্রেণী কর্মকর্তারা প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এরা সবাই আসলে এর পার্ট হয়েছেন এবং না হলে তাদের আর কিছু করার উপায় ছিল না। ময়মনসিংহ জেলায় আওয়ামী লীগ প্রার্থী ছিলেন এমন একজন সমকালকে জানিয়েছেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা এসপি 50 লাখ করে টাকা নিয়েছিলেন, ওসি নিয়েছিলেন 30 লাখ টাকা, প্রিসাইডিং কর্মকর্তাদের 20 থেকে 30,000 টাকা দিতে হয়েছিল, ভোট কেন্দ্রের পুলিশ কনস্টেবলদেরকেও 5-7 হাজার টাকা দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনও অনিয়মে যুক্ত ছিল। মানে এখানে নির্বাচন কমিশন জড়িত না থাকলে এটা হতে পারে না। আগের দিন সন্ধ্যার পর থেকেই আসলে রাতে সিল মারার তথ্য পাওয়া যাচ্ছিল। কয়েকজন সাংবাদিক আমাকেও একই রকম তথ্য দিয়েছেন। এটা নিয়ে বিএনপির পক্ষ থেকে জনাব নজরুল ইসলাম খান, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, তারা এসব নিয়ে কথাবার্তা বলেছেন। এসব খুব স্পষ্টভাবেই উল্লেখ আছে এখানে। মানে এখানে ইন্টারেস্টিং এরকম যে কোনো নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির ভোটের পার্থক্য 15% বেশি না হলেও একাদশে তা ছিল 64%। তারপরে
103 আসনের 213 ভোট কেন্দ্রে শতভাগ ভোট পড়ে। 1205 কেন্দ্রে ভোট পড়ে 96 থেকে 99%, 90 থেকে 95% ভোট পড়ে 6484টি, অর্থাৎ 7902 কেন্দ্রে 90%-এর বেশি ভোট পড়ে, যা মোট ভোট কেন্দ্রে 20%। মানে ওটা সরিয়ে রাখি, মানে 100% ভোট পড়তে পারে একটা কেন্দ্রে, সেই কেন্দ্রে কেউ মারা যাননি, সেই কেন্দ্রের অধীনে কেউ বিদেশে নেই, এরকম আর কি ব্যাপারটা। মানে কতটা হাস্যকর, কতটা ফালতু ব্যাপার আছে। 586 কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা শতভাগ ভোট পায়, মানে যত ভোট দেওয়া হয়েছিল 500, এগুলো খুব ইউজ করতাম শেখ হাসিনার সময়। ধানের শীষ 1285টি কেন্দ্রে একটি ভোটও পায়নি ধানের শীষ। মানে এই ঘটনাগুলো সেই সময় ঘটেছে। সে আমলারা এখন কোথায়? এখানে তথ্য দিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের 2টো আসনে বিএনপি জয়ী হয়েছিল, তিনি যুগ্ম সচিব, তিনি আছেন এখন। আমরা মনে করি যে তিনি চেষ্টা করতে পেরেছেন, বা অ্যাটলিস্ট ওই 2টো ছাড় দিয়েছিল সরকার কোনো কারণে। লক্ষ্মীপুর 1 আসনে পরাজিত, মানে অবশ্যই মানে লক্ষ্মীপুর 1 আসনের ওখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল, বর্তমানে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, তাকে চেষ্টা করা হয়েছিল, তার সচিবালয়ে গিয়ে পাওয়া যায়নি, তার ফোনেও পাওয়া যায়নি। ফোনে পাওয়া গেলে পরে নির্বাচনের কথার সময় উনি আর কথা বলেননি। একই রকম অবস্থা নোয়াখালীর রিটার্নিং কর্মকর্তা তন্ময় দাস পরে 5 বছরে 2টি পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হন, তাকে 7 নম্বর ওএসডি করা হয়েছে, একজনকে ওএসডি করা হয়েছে। মুন্সিগঞ্জের শাইলা ফারজানা, নোয়াখালীর তন্ময় দাস ওএসডি হয়েছে, মানে যে 6 জন ওএসডি করা হয়েছে। মানে আমরা টোটাল যে রিটার্নিং কর্মকর্তা আছে তার মধ্যে মাত্র 6 জনকে এটা করা হয়েছে। একাদশ যে রিটার্নিং কর্মকর্তা আমাদের আমলের পদে আছেন, তারা ফেনীর 2 রিটার্নিং কর্মকর্তা, একদম নাম সহ এখানে পুরো বিস্তারিত তালিকা দিয়ে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন এবং রিপোর্টটা পুরোপুরি পড়বেন। মানে এই সরকারকে আমরা একটা অভিযোগ সবসময় করি, তার অসততা নিয়ে আমরা লাভ করি না। আমরা বিশ্বাস করি যে উপদেষ্টারা আছেন তারা সবাই সৎ মানুষ, কিন্তু তাদের মধ্যে কিছুটা অদক্ষতা আছে, অযোগ্যতাও আছে, নানা কারণে। সে কারণে ব্যাখ্যা আমাদের জরুরি না। এবং একটা জিনিস আমরা বারবার বলি যে তাদের মধ্যে কাজ করা বা কাজকে ভিজিবল করার চেষ্টার অভাব আছে, ইনঅ্যাকশন আছে। 18 সালের নির্বাচনে যে রাতের ভোট যারা করেছেন তাদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা নিতে না পারেন, এখানে শুধু রিটার্নিং কর্মকর্তার কথা বলা আছে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা প্রায় 500, যে ওই সময় ইউএনও ছিলেন তারা এখন ডেপুটি সেক্রেটারি লেভেলে নিশ্চয়ই চলে এসছেন, সেই মানুষগুলো 500 কি করা হয়েছে। এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, এটা তো শুধু বিভাগীয় ব্যবস্থা, এদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি, খুব সিরিয়াসলি মনে করি। শুধু তাই না, নির্বাচন কমিশন তৎকালীন নুরুল হুদা এবং তার কমিশন, তাদেরকেও ফৌজদারি বিচারের আওতায় আনা দরকার। এই কাজগুলো করা সম্ভব। সরকার শেখ হাসিনার শেষ সময়ের কাণ্ড এবং তার আগের কিছু কাণ্ড নিয়ে শেখ হাসিনা এবং তার কিছু দোষরকে বিচারের আওতায় নিচ্ছেন, তার অলিগার্কদেরকে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমি এই নির্বাচনকে সবসময় অনেক বেশি গুরুত্ব দিয়েছি, অনেক বেশি কথা বলেছি, কারণ আমি বিশ্বাস করি, বহুবার বলেছি, শেখ হাসিনা আসলে বাংলাদেশটাকে ধ্বংস করেছেন কারণ তিনি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চেয়েছেন। এবং তার সেটায় যারা যারা সাহায্য করেছে, বিশেষ করে 14-24 তো আছে, বিশেষ করে 18 সালে যে ডিজাস্টার ঘটেছে, ডিজাস্টারের আমলাদেরকে যদি এখন ওই অবস্থায় রেখে দেওয়া হয়, সেই নির্বাচন কমিশন যদি এখনো এত আরামে থেকে যায়, এটা খুব হাস্যকর। এটা একটা নতুন বাংলাদেশের সাথে যায় না। আমাদের প্রচুর সরগোল করা দরকার, যাতে এই মানুষগুলোকে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।